Very good evening. আমি চন্দ্রিম ব্যানার্জি। ওয়েলকাম টু দি শো অফ নজরবন্দি। আমার যেটা বলার আগে সেটা হচ্ছে যে প্রথম কথা, আমরা এতদিন ধরে আজকে করোনার সাথে লড়াই করছি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ প্রচণ্ডভাবে লড়াই করছে, কিন্তু এই লড়াই করতে করতে কোথাও যেন একটা তথ্যের একটা মিসপ্লেসমেন্ট বলুন বা মিস ইনফরমেশন বলুন, কিছু না কিছু একটা হচ্ছে, যে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ, একটা নিরুত্তাপ, একটা অদ্ভুত একটা ভয় কাজ করছে। আজকের প্রোগ্রামটা হচ্ছে আমাদের সেই জিনিসটা নিয়ে, এটা জানার যে সত্যি কি ইনফরমেশনটা চাপা হচ্ছে না হচ্ছে না। যদি চাপা হয় সেটা কেন চাপা হচ্ছে, যদি চাপা হচ্ছে না তাহলে এই চাপতে যে এত প্রবলেমস হচ্ছে এটা কেন। এই প্যানেলে আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট মান্য ব্যক্তিরা। আমার ডান দিকে আছেন ডক্টর ফুয়াদ হালিম। উনি করেছেন একটা পিটিশন কলকাতা হাইকোর্টের রিগার্ডিং করোনার এবং রিগার্ডিং আজকের টপিক আমাদের এখানে তথ্য বিভ্রাট হচ্ছে কি হচ্ছে না। আরেকজন আছেন আমাদের অধ্যাপক শ্রী প্রদীপ্ত মুখার্জি। উনি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, উনিও আমাদের সাথে ডিসকাস করবেন। আমার বাঁ দিকে আছেন ডক্টর মানস গুমতা। উনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি অফ অ্যাসোসিয়েশন অফ হেলথ ডক্টর সার্ভিস। আর আছেন আমাদের বিশিষ্ট বিজেপি নেতা শ্রী সৌমিক দাশগুপ্ত। শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস আগে বুঝে নেওয়া দরকার। এই জিনিসটা বোঝার জন্য যেটা করেছি, আমরা একটা সাধনা নিউজের তরফ থেকে একটা প্রতিবেদন করেছি। আসুন প্রতিবেদনটা দেখি আগে। 2 এপ্রিল বিকেল 4:30 রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। নবান্নে একটি মেডিকেল বুলেটিনে প্রকাশ করে জানায় রাজ্য সরকারের বিশেষজ্ঞ চিকিৎসকদের কমিটি। আশ্চর্যজনকভাবে মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে সেই সংখ্যা আমূল বদলে যায়। সন্ধে 6টা নাগাদ রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা সাংবাদিক বৈঠকে জানান 7 জন নয়, মৃতের সংখ্যা 3। মুখ্য সচিব বলেন বাকি 4 জনের করোনা পজিটিভ ছিল, কিন্তু তারা অন্য অসুখ নিয়ে ভর্তি হয়েছিলেন, তাই তাদের মৃত্যু করোনাতেই হয়েছে বলে নিশ্চিত করে বলা যাবে না। রাজ্য প্রশাসনের প্রধান কার্যালয়ে হানা তথ্য বিভ্রাট নিয়ে তৈরি হয় তুমুল শোরগোল। প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। অভিযোগ ওঠে করোনায় মৃত ও আক্রান্তের প্রকৃত সংখ্যা চেপে যাচ্ছে রাজ্য। এতে অসচেতনতার ফলে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। এছাড়া প্রথম দিকে কেন্দ্র সরকারের প্রকাশিত তথ্যের সঙ্গে রাজ্যে প্রকাশিত তথ্যের ফারাক নজরে এসেছিল। ভয়ঙ্কর ভাইরাস মোকাবিলায় যারা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই চিকিৎসকদের একাংশ রাজ্য প্রশাসনের এমনভাবে রীতিমতো অসন্তুষ্ট। প্রচুর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সংক্রমণের জেরে কোয়ারেন্টাইনে গিয়েছেন। এভাবে চললে বিপদ যে আসন্ন তা বলার অপেক্ষা থাকে না। বেশ কয়েকটি হাসপাতালে রোগী মৃত্যুর পর সামনে আসে সেই রোগী করোনা পজিটিভ ছিলেন। অনেক ক্ষেত্রে আবার মৃতদেহ সংরক্ষণের পদ্ধতি দেখে সন্দেহ গাঢ় হয়েছে। ধোঁয়াশা যে বাড়ছে সে কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন চিকিৎসক অর্জুন দাশগুপ্ত। ধোঁয়াশা কাজ করছে। প্রথম কথা হচ্ছে বড় বড় হাসপাতালগুলো জানে না যে কোথায় পাঠাতে হবে, ছোটগুলো তো জানেই না। এবার তারা ধরে সাসপেক্ট পেশেন্ট পাঠিয়ে দিলে সেটা মানে বাঙুড়ে আইডিতে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে। এবং তারা যে স্যাম্পল পাঠাবে সেই স্যাম্পল গুলো তার জায়গায় ফর্ম করতে হবে এবং সেই ফর্মের পেছনে মিনিমাম একটা মানে 48 ঘন্টা থেকে 51 ঘন্টার একটা ডিলে হয়ে যাচ্ছে আর কি। এবং মানে কোনো কোনো জায়গা থেকে 3-4 দিনের ডিলে হচ্ছে। তো এই সময় একটা কোভিড আমি একটা পেশেন্টকে মনে করেছি যে পজিটিভ, এবার তার আমি একটা সোয়াব নিয়ে আমি পাঠাচ্ছি। এবার তার যদি আমি রেজাল্ট পাই 3 থেকে 4 দিন বাদে কি 2 দিন বাদে, তাহলে এই 2 দিন এর মধ্যে তো অনেক কিছু ঘটছে। এই খুব দ্রুততার সাথে এই চার্ন আউট করাটা খুব ইম্পর্টেন্ট। করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা জানতে প্রয়োজন প্রচুর পরিমাণে টেস্ট। অভিযোগ এই মুহূর্তে তা হচ্ছে না। করোনা মোকাবিলায় চিকিৎসা ক্ষেত্রে রাজ্য প্রশাসনের মনোভাবে অসন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসক মানস গুমটা। সরকার কিন্তু অনেকটা সময় পেয়েছিল, 1 মাস সময় হয়ে গেল লকডাউন। তার মধ্যে তার কোভিড হসপিটাল থেকে শুরু করে আইসোলেশন ওয়ার্ড
তার পিপি মাস্ক যা যা দরকার সবটা রেডি করে নেওয়ার দরকার ছিল, কিন্তু বহু জায়গাতে এখনো সেটা মানে যা ভাষ্য তার সঙ্গে বাস্তবের আকাশ পাতাল তফাৎ আছে। ফলে আমরা আশঙ্কা করছি যে সরকার এই নিজের মানে দুর্বলতা মানে মানে প্রশাসনিক বলুন আর তার ব্যবস্থাপনার দুর্বলতা ঢাকার জন্য যে কোনো একটা সংগঠিত প্রচেষ্টা চলছে। একদিকে চিকিৎসকরা যখন অসন্তোষ প্রকাশ করছেন, ঠিক তখন সমান তালে সরব হয়েছে বিরোধীরাও। ইতিমধ্যে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা ধামাচাপা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। গতকাল রাত্রে বাঁকুড়া মেডিকেল কলেজে মারা যাওয়া দুজনের মৃতদেহ রাত্রেবেলাতেই প্রশাসন তার বাড়ির লোককে না দিয়ে সৎকার করে দিলেন, অথচ তাদের লালা রসের রিপোর্ট আসেনি। এত তাড়াহুড়ো করার তো কোনো প্রয়োজন ছিল না। বাঁকুড়া পুরুলিয়া জেলার মানুষ আজ এই খবরটা শুনে অত্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে। কাজেই প্রশাসনের উচিত খুব তাড়াতাড়ি তাদের লালা রসের রিপোর্ট সংগ্রহ করে তাদের বাড়ির লোককেও জানানো এবং বাঁকুড়ার এবং পুরুলিয়ার মানুষদেরকেও এটা জানানো, তাহলে তারা যথেষ্টভাবে আরও সতর্কতা অবলম্বন করতে পারবে। শুধুমাত্র লকডাউন করে করোনাকে রোকা সম্ভব নয়, দরকার র্যাপিড টেস্ট। আর এ রাজ্যে সেই র্যাপিড টেস্ট যথেষ্ট পরিমাণে হচ্ছে না বলেই দাবি করছেন চিকিৎসকদের একাংশ। আর বিভিন্ন জায়গায় যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে, আর তাতেই মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে চিকিৎসকদের। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের একাধিক চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন করোনাতে, আর তারা কিভাবে সুস্থ হয়ে উঠে ফের চিকিৎসা করাবেন সেটাই এখন দেখার বিষয়। আর যথাযথ র্যাপিড টেস্ট না হলে, করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসা না হলে আগামী দিনে এর ফল যে ভয়াবহ হতে পারে তেমনটাই আশঙ্কা করছেন চিকিৎসক মহল। অভিষেক পাল, সাধনা নিউজ, কলকাতা। ডক্টর ফুয়াদ আলী, আপনি একটা কলকাতা হাইকোর্টে পিটিশন করেছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা আপনি মেনলি করেছেন, যদি আমি ভুল যদি হই, যে এখানে রাইট টু ইনফরমেশন ভায়োলেটেড হচ্ছে, বা রাজ্য সরকার সে প্রপার কতজন করোনা আক্রান্ত পেশেন্ট, কতজন ডেথ হয়েছে, এটা আপনার মনে হয়েছে কোথাও একটা লুকোচুরির খেলা হচ্ছে। তা এটাই কি আপনার মনে, আপনার কি বক্তব্য এই বিষয়ে? আমার পিটিশনে অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে আমি হাইকোর্টের কাছ থেকে রিলিফ চেয়েছি অন বিহাফ অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। এই 5টি পয়েন্ট যেটা আছে তার মধ্যে 2টো আমি নিজেকে সীমাবদ্ধ করছি, বাকি 3টে আলোচনা করছি না। প্রথম যেটা আমি রিলিফ চেয়েছি মহামান্য আদালতের কাছ থেকে, যে পশ্চিমবাংলায় যে পরিসংখ্যান টেস্টিং হচ্ছে সেই টেস্টিংগুলো হচ্ছে যথেষ্ট নয় এবং এই টেস্টিংগুলো বাড়ানো উচিত, এবং সেটা WHO এবং ICMR স্বীকৃত গাইডলাইন ইতিমধ্যে প্রকাশিত করেছে। সেই গাইডলাইন মেনে রাজ্য সরকার সেই টেস্টিং করছে না, ফলে মহামান্য আদালত এই রেকর্ডসগুলো ড্র করে নিজের হচ্ছে মাইন্ড অ্যাপ্লাই করে একটা রিলিফ দিক আমাকে, যে টেস্টিংয়ে পরিসংখ্যান বাড়ানো হোক, নাম্বার 1। এর করলারিতে দ্বিতীয় যে কথাটা বলছি, যে ICMR আর WHO গাইডলাইন অনুযায়ী একটা মহামারীকে মোকাবেলা করার জন্যে আমাদের হচ্ছে তথ্য সঠিক থাকা উচিত। সেখানে হচ্ছে ডেথ রেকর্ড যেটা আছে, মানে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে, সেটা একটা মানে একটা কথা যেটা সাধারণ মানুষরা বোঝে, কিন্তু ডেথ রেকর্ডটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল স্টাডির ক্ষেত্রে, মানে আপনি কী করে এগোচ্ছেন না পেছোচ্ছেন, ওর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ মানে স্ট্যাটিস্টিক্যাল টুল। এখানে দাঁড়িয়ে যে WHO এবং ICMR গাইডলাইন্স দিয়েছে সে অনুযায়ী হচ্ছে ডেটকে রেকর্ড করা হচ্ছে না। আমি আবার হাইকোর্টের কাছ থেকে আমার সাপ্লিমেন্টারি এফিডেভিটে রিলিফটা চেয়েছি, যে হাইকোর্ট হচ্ছে এটাকে বিবেচনা করে ওই প্রক্রিয়া যেটা হচ্ছে রাজ্য সরকার চালাচ্ছে তার উপরে হচ্ছে নজরদারি করে তাদের রিলিফটা আমাকে দিক। 3 নম্বর পয়েন্ট যেটা আমি রেজ করেছি সেটা হলো যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যারা সামনের সারিতে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আছে তারা যথেষ্ট পরিমাণে হচ্ছে এটা পাচ্ছে না। ফলে আমরা ইতিমধ্যে দেখেছি যে 7টি হাসপাতাল আংশিকভাবে অত পুরোপুরিভাবে হাসপাতাল নার্সিংহোম বন্ধ হয়ে গেছে পশ্চিমবাংলা। ফলে সামনের সারিতে যারা আছে তারা যদি এই ইকুইপমেন্টটা না পায় তাহলে কিন্তু ওরা এগোতে পারবে না। এর বাইরে 3টে পয়েন্ট আছে, সেটা আজকের আলোচনার বিষয় নেই, ফলে সেটা অন্য ব্যাপার, অন্য দিনের জন্য রেখে দিচ্ছি। আমরা ডক্টর ফুয়াদ হালিমের এই পিটিশন নিয়ে এক্ষুনি ফিরে আসব, কিন্তু তার আগে দেখে নিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এক্ষুনি একটা প্রেস কভারেজ, একটা লাইভ আসছে, সেটা আগে দেখে নিন, তারপরে আসছি। টেস্টিং
of people suffering from SARI. So in that case, do there is sufficient kits that they have provided to ensure the same? Let me make it clear. All your questions start from what central government has said and what state government has been doing. I don't understand this bias with central government instructions. Let me make it clear to all the people sitting in the media room that health is a state subject. COVID is a national pandemic. এই জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে মিলে কাজ করছে। এখানে কোনো ধরনের এইরকম ইস্যু হতে পারে না যে কেন্দ্র সরকার ইনস্ট্রাকশন দিচ্ছে আর রাজ্য সরকার ওকে মানছে অথবা মানছে না। এই ধরনের যেটা প্রশ্ন ফ্রেম করছেন আপনারা যে ডোর টু ডোর করতে কেন্দ্র সরকার বলেছে, কেন্দ্র সরকার whether it is লকডাউন, রিল্যাক্সেশন, রেস্ট্রিকশন, হোম মিনিস্ট্রি, ক্যাবিনেট সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্ট, হেলথ মিনিস্ট্রি সবাই বলছে সবাই একসঙ্গে মিলে কাজ করবে। আমাদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, যা কিছু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে আমাদের এক্সপার্ট গ্রুপ এখানে রয়েছে, আমাদের কাছে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড রয়েছে, সবার সঙ্গে সবার মতামত নিয়ে আমরা কাজ করছি। কাজে এটা নিশ্চিন্ত থাকবেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই এই প্রচেষ্টায় অথবা কোনো পরিকল্পনায় কোনো ঘাটতি নেই। আমরা যা কিছু করার প্রয়োজন আছে সবকিছু করছি। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে অডিট কমিটি করেছেন গভর্নমেন্টের তরফ থেকে, এই অডিট কমিটির কাছে কটা ডেথের অডিট করতে দেওয়া আছে এই মুহূর্তে? আমাদের যেটা তালিকা আমরা এখানে তৈরি করি সেখানে যে মুহূর্তে আমরা একটা কোভিড কেস পাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে ড্যাশবোর্ড আছে সেখানে অ্যাড হয়ে যায় কোভিড পজিটিভ হিসাবে। ডেথ কেস যেটা আছে সেটা ইমিডিয়েটলি অটোমেটিকলি রেফার হয়ে যায় অডিট কমিটির কাছে। কাজে অডিট কমিটির কাছে এখন কটা রয়েছে, কটা ওরা বেছে নিয়েছে, কটা বাদ দিয়েছে, এই তথ্য আমাদের কাছে থাকে না, যেহেতু আপনাদের কাছে প্লেস করতে গেলে টোটাল কোভিড ডেথ এটাই আমরা আপনাদের কাছে প্লেস করি। আমরা টোটাল ওরা কটা কেস এক্সামিন করেছে, কটাকে পজিটিভ মানে কনফার্ম ডেথ বলেছে, কটাকে কোমরবিডিটি বলেছে, এই টোটাল ফ্যাক্ট ফিগার আমাদের কাছে থাকে না। এটা হেলথ ডিপার্টমেন্টের ব্যাপার, ওদের কাছে থাকে। আপনাদেরকে আরো একটা কোভিড রিলেটেড যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অভিনব পদক্ষেপ, নতুন পদক্ষেপ হয়েছে সেটা জানাচ্ছি। সেটা হচ্ছে ই রেজিস্ট্রেশন অফ সেল ডিডস, প্রপার্টি ডিডস যেটা হয় সেটা ই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এটা বোধহয় পশ্চিমবঙ্গে সবচেয়ে আগে শুরু হয়েছে ভারতবর্ষে। এটা আমরা কোভিডকে সামনে রেখেই করেছি, যেহেতু মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, অথচ প্রপার্টি যেটা আছে সেটা কেনা বেচা হচ্ছে। এই প্রপার্টি ডিড যেটা আছে তাকে রেজিস্টার করতে গেলে এখন কোথাও যেতে হবে না, বাড়িতে বসে ই রেজিস্ট্রেশন হতে পারবে। ডিজিটাল সিস্টেমে আমরা পুরো ব্যাপারটাকে ফেলে দিয়েছি। এই ই রেজিস্ট্রেশন প্রসেস যেটা আছে, যাদেরকে অতএব একটা জিনিস দেখলাম ফুয়াদ্দা, যে আমাদের চিফ সেক্রেটারি তিনিও বলছেন যে একটা ন্যাশনাল এপিডেমিক বা প্যান্ডেমিক যখন হয় তখন হেলথ বিকামস আ স্টেট সাবজেক্ট, ইট ইজ নট আ সেন্ট্রাল সাবজেক্ট। অথচ বলছে প্যান্ডেমিক, কিন্তু যতটুকু আমরা জানি ওয়েন ইট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ প্যান্ডেমিক এবং এটা একটা ন্যাশনাল ডিজাস্টার হিসেবে যখন ডিক্লেয়ার্ড হচ্ছে, ইট ফলোজ আন্ডার দ্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। কিন্তু সেখানে তো ইট বিকামস মোর অফ দেশের সাবজেক্ট রাদার দ্যান স্পেসিফিক রাজ্যের সাবজেক্ট। এবং শুধু তাই নয়, ন্যাশনাল হেলথ মিশন থেকে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা বলছে যে ইট ইজ এ সেন্ট্রালি ফান্ডেড গভর্নমেন্ট প্রজেক্ট, যে টাকাটা 100% ফাইন্যান্স করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেইখানে কি দাঁড়িয়ে আপনার এখনো মনে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকা সত্ত্বেও আপনার ডেথ রেকর্ডস ঠিক করে হচ্ছে না, যে কারণের জন্য আপনাকে পিআইএলটা করতে হলো? দেখুন, আমি বলছি অ্যাজ এ ডক্টর আপনার কি, অ্যাজ এ ফিজিশিয়ান আমি ভারতবর্ষের সংবিধান যেটুকু বুঝতে পেরেছি তাতে আমি উপলব্ধি করতে পেরেছি হেলথ একটা স্টেট সাবজেক্টে, স্টেট লিস্টে এন্ট্রি নাম্বার 6 বোধহয় আছে। কিন্তু প্যান্ডেমিক আর ইন্টারস্টেট কোয়ারেন্টাইন এইগুলো কিন্তু সেন্ট্রাল এবং কনকারেন্ট লিস্টে আছে। এর বাইরেও কতগুলো বিষয়গুলো আছে, যেমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস আছে, বন্দরগুলো আছে, আপনার রেলওয়েজ আছে, এইগুলো কিন্তু আপনার সেন্ট্রাল অ্যাক্টে পড়ে, কিছুটা কনকারেন্ট অ্যাক্ট পড়ে। এই মুহূর্তে আমরা যদি সংবিধানের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, টেরিটরিটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরিষ্কার করে ডিমার্কেটেড নয়,
এবং যে চ্যালেঞ্জের সামনে যারা সংবিধান রচনা করেছিল ওরা ভেবেছিল যখন চ্যালেঞ্জটা সামনে আসবে তখন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এবং সাধারণ মানুষ সবাই মিলে একসাথে এর মোকাবিলা করবে। আমার রিলিফের পয়েন্টটা হলো যে আপনি যদি মৃত্যুটাকে সঠিকভাবে যদি না নথিভুক্ত করেন, যে গাইডলাইনটা এসছে, একটা লোক তার হচ্ছে কোভিড টেস্ট হয়নি কিন্তু সে মারা গেছে, তাকে কোভিড-19 ডায়াগনোসিস ফর ডেথ করা যেতে পারে ক্লিনিক্যালি, এপিডেমিওলজিক্যালি। তাহলে এই যে কথাগুলো আছে যেগুলো ডেথ রেকর্ড, কেন ডেথ রেকর্ড না আমরা সঠিকভাবে নথিভুক্ত করি তাহলে কিন্তু এই মহামারী মোকাবিলা আমরা করতে পারবো না। আমি রিলিফ চেয়েছি হাইকোর্টের কাছে যে আইসিএমআর বিজ্ঞানসম্মতভাবে যারা হচ্ছে সাসপেক্টেড কেস, তার নেগেটিভ টেস্ট আসার সত্ত্বেও আপনি রক্ত পরীক্ষা করেছেন, তার কোভিড নেগেটিভ এসছে, ও মারা গেছে হচ্ছে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট কন্ডিশনের জন্য, যেটা কোভিড-19 থেকে ইঙ্গিত করছে। যেই চিকিৎসক ওনার চিকিৎসা করছে উনি যদি মনে করেন ওনার বাকি সব হিস্ট্রি কোরিলেট করে তাকে কিন্তু ডেথ সার্টিফিকেটে কোভিড-19 সাসপেক্টেড এন্ট্রি করতে পারে। এটা হচ্ছে গাইডলাইনের মধ্যে চলে এসছে। আমি বারবার রিকোয়েস্ট করছি হাইকোর্টকে এই তথ্যগুলো হচ্ছে সামনে নিয়ে এসে, যে গাইডলাইন এসে বিজ্ঞানসম্মত। একমাত্র পশ্চিমবাংলা হচ্ছে ব্যতিক্রমী দেখা যাচ্ছে, অন্য কোনো রাজ্যতে আমরা দেখছি না যে বিশেষ একটা অডিট কমিটি ডেথের জন্য তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক স্তরে কোনো রাষ্ট্রের মধ্যে এরকম কোনো কমিটি করা হয়নি, শুধুমাত্র পশ্চিমবাংলা। তার বিজ্ঞান কী আছে সেটা নিয়ে আমাদেরকে একটু আলোড়ন করলে আমাদের সুবিধা হয়, এবং হাইকোর্টের কাছ থেকে রিলিফ চেয়েছি। এর থেকে ডিপার্চার হলে পশ্চিমবাংলার মানুষের বিপদ আছে, আপনারা কাইন্ডলি গাইডলাইন ফলো করুন। প্রদীপ্তবাবু আপনি বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে কাজ করছেন, সন্দেহের কোনো কারণ নেই। তিনি প্রতিটি মুহূর্তে যেখানে যেখানে বৈঠক করার দরকার করছেন। তাহলে তা সত্ত্বেও একটা জিনিস দেখা যাচ্ছে যে কিছু কিছু ইনস্টেন্সেস, যেমন গতকাল হয়েছে আসানসোলে জামুরিয়াতে, লোকেরা পুলিশের ওপর হানা দিয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে বাঁকুড়াতে পুলিশকে রাতের অন্ধকারে গিয়ে দাহ করতে হচ্ছে। যদি আমার তথ্য যদি আমি সত্যিই সব প্রকাশ করতাম তাহলে কি এটাকে করতে হতো না? এখানে তথ্য প্রকাশের থেকেও বড় যে বিষয়টা হচ্ছে রাজনৈতিক প্রসঙ্গগুলোকে আপনি কিভাবে ব্যবহার করছেন। আমাদের এই যে সহযোগিতার কথা বলা হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে রাজ্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে। অবশ্যই স্টেট লিস্টের ব্যাপার, সংবিধানের ব্যাপার, সেখানে রাজ্যের ব্যাপারে যেরকম শিক্ষা রয়েছে সেরকম স্বাস্থ্যও রয়েছে। কিন্তু প্রসঙ্গগুলো ভাবতে হবে যে এখন মানুষ খেতে পাচ্ছে না, এই প্রসঙ্গটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন আপনার তথ্যগুলো যদি সঠিকভাবে দেন। যেমন জাস্ট কিছু দশক আগেই চীনে মহামারী হয়েছিল, ভারতেও মহামারী হয়েছিল, ফেমাইন হয়েছিল যেটাকে আমরা জানি। সেখানে কিন্তু ভারত অনেক তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছিল, কারণ ভারত অনেক বেশি তথ্য ওপেন রেখেছিল, চীন সেটা রাখেনি। ফলে সেই জায়গায় ভারত অনেকটা এগিয়ে রয়েছিল সেই সময়টা। তো আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখা যায় তাহলে কিন্তু ভারতের যে প্রসঙ্গ, ভারত ইটসেলফ সেই ক্যাপাবল জায়গায় নেই। যেখানে 40,000 টেস্ট প্রত্যেক দিন হওয়ার দরকার, সেখানে এপ্রিল 13 তারিখ অবধি 18,000 টেস্ট টোটাল 132টা সরকারি এবং 56টা বেসরকারি হাসপাতাল ভারতে, পুরো ভারতে। এত বড় দেশ, 132টা সরকারি, 134টা সরকারি এবং 56টা বেসরকারি হাসপাতাল, তারা ছিল হচ্ছে ল্যাব টেস্টের জন্য এখতিয়ারভুক্ত। সেখানে পশ্চিমবঙ্গে মাত্র 7টা। এই রকম পরিস্থিতিতে ভারতের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেটা করার দরকার ছিল। আবার আপনি বলছেন স্টেট লিস্টের ব্যাপার, কিন্তু দেখুন যে কিটটা পাঠানোর দরকার মার্চের শেষ অবধি সেই কিট আপনি 40টা রাজ্যে পাঠাচ্ছেন, তারপরে আপনি একটা বড় সংখ্যক পাঠিয়েছেন। আপনি সিএমআইআর এর যে আধিকারিক ছিলেন মহাশয়া, তাকে আপনি নিয়ে আসছেন প্রেস কনফারেন্সে, তিনি বলছেন 25,000-এর বেশি কিট রয়েছে রাজ্যের কাছে, কিন্তু সেই ডেটটা এবং তারপরে যখন তাকে পাল্টা প্রশ্ন করা হচ্ছে সাংবাদিকের তরফ থেকে, তখন কিন্তু সেটাকে তিনি উইথড্র করছেন। এবং আপনি যদি সিএমআইআর এর যে টোটাল ওদের ওয়েবসাইট আছে সেখানে এই তথ্য খুঁজতে যান, আপনি সেই তথ্য পাবেন না। এটা আপনাকে কোট করছি, আজকে দুপুর 3টে অবধি আমি সার্চ করে গেছি, আমি পাইনি এরকম কোনো তথ্য। এবং মানে আপনি বলছেন সিএমআই না আইসিএমআর। এবার এই জায়গাটায় আমার প্রবলেমটা যেটা হচ্ছে যে তথ্য গোপন যদি রাজ্য সরকার করে থাকে, তার জন্য পিআইএল এর জবাব আজকে 16 তারিখ দেওয়ার কথা ছিল। রাজ্য সরকার যদি মনে করতো তার এক্সটেনশন চাইতে পারতো। রাজ্য সরকার কিন্তু ফুয়াদ বাবুর পিএলআই এর রিপোর্ট তার হিয়ারিং চলাকালীন দিয়ে দিয়েছে, যদিও সেটা এখনো পাবলিক হয়নি, কারণ রেজিস্ট্রারের কাছ থেকে ফুয়াদ বাবুরা পাননি বা ফুয়াদ বাবু নিজে পাননি। ফলে রিপোর্ট কিন্তু রাজ্য সরকার যথাযোগ্য সময়ে দিয়ে দিয়েছে। ফলে সেই জায়গাটায় রাজ্য সরকারের ভূমিকাটাকে যথেষ্ট আমি স্বীকার করছি আর কি।
কিন্তু আরেকটা প্রসঙ্গ যদি আমাকে দেখতে হয় যে রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য যে ব্যয় এবং কেন্দ্রের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য যে ব্যয়, জিডিপির কত শতাংশ স্বাস্থ্যক্ষেত্রে, এইটার পার্থক্যটা দেখুন। আমি টার্গেট করছি 2025-এর মধ্যে টোটাল জিডিপির 2.5% পৌঁছে যাব স্বাস্থ্যক্ষেত্রে, কিন্তু আমি পৌঁছাতে পারছি মাত্র 1.7% 2019 সালের শেষে এসে। তাহলে আমি জিডিপির এই যে পোর্শনটা স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় করছি, যেখানে স্বাস্থ্যই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটা এরকম মহামারী হয়ে গেছে, যেখানে আমাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই পুরো বিশ্বব্যাপী একটা এরকম জায়গা তৈরি হতে যাচ্ছে এবং বিশিষ্ট রাজনীতিবিদরা তারা তাদের জায়গায় বলেছেন যে আপনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে আপনি দয়া করে এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবুন, সেখানে তিনি কোথাও গিয়ে লিট্টি খাচ্ছেন, এরকম ঘটনাও আমরা দেখেছি। আমার বক্তব্য যেটা, আপনি আমাকে সোজাসুজি একটা কথার উত্তর দিন, আপনার কি মনে হয় সেই অ্যামাউন্ট অফ টেস্ট করা হয়নি? না, সেই অ্যামাউন্ট অফ টেস্ট করা হয়নি, তার কারণ হচ্ছে সেই সময় অবধি আপনি যদি দেখেন গতকালকের টেস্টের সংখ্যা আর আজকের টেস্টের সংখ্যা, গতকালকে 3081টা ছিল, আর গত পরশু দিন গতকালকে সেটা 3473টা হয়েছে, ফলে একদিনে 400-র বেশি টেস্ট হয়েছে। ফলে যত দিন যাচ্ছে টেস্টের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনি যদি দেখেন 18,000 টেস্ট সারা ভারতে করা যাবে, তাহলে পার সেন্টারে কটা করা যেতে পারছে? আমি আপনার সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব, আইসিএমআর এর ওয়েবসাইট থেকেই আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে SARS-CoV-2 COVID-19 টেস্টিং স্ট্যাটাস আপডেট 15 এপ্রিল 2020 রাত 9টার সময়। একদম সেখানে বলা হচ্ছে 2,58,730 ইন্ডিভিজুয়ালস হ্যাভ বিন টেস্টেড অ্যাজ অফ 15 এপ্রিল টোটাল। এবারে একটা ছোট্ট একটা জিনিস এবারে, এবং তার মধ্যে 953টা হচ্ছে ওয়্যার পজিটিভ। এক মিনিট, এই 258 জন 730 এই যে ফিগারটা আছে, তার মধ্যে আমাদের অ্যাজ অফ ইয়ারস্টেডে টোটাল হচ্ছে 3,470। বাকিগুলো কোথায় কি আছে সেগুলো সব ইনফরমেশন আমরা এক্ষুনি জেনে নেবো। আমাদের এক রিপোর্টার অলরেডি ফিল্ডে দাঁড়িয়ে আছেন এবং তার একটা প্রতিবেদন আছে, 1 মিনিটের জন্য আমরা প্রতিবেদনটা দেখে নিতে চাই। কোন রাজ্যে করোনা টেস্ট কতটা হচ্ছে তা নিয়ে রীতিমতো বিভ্রান্তি ছড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তবে ভারতের প্রথম সারির মিডিয়াতে যে তথ্য উঠে আসছে, সেই তথ্য পরিসংখ্যান যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গে যে টেস্ট হচ্ছে তার সংখ্যাটা কিন্তু যথেষ্ট কম। আমরা সেই পরিসংখ্যানের দিকে তাকাবো। যদি দেখা যায় প্রথমে মহারাষ্ট্রের দিকে দেখবো, সেখানে টেস্টের সংখ্যা এখনো অবধি 43,199, যা গতকাল বিকেল অবধি পাওয়া তথ্য। সেই তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে টেস্টের সংখ্যা 43,199, যা প্রতি 10 লক্ষের অনুপাতে 10 লক্ষ টেস্ট হয়েছে 378টি। তার পরবর্তীতে চলে যাব দিল্লিতে। দিল্লিতে টেস্টের সংখ্যা 11,709, যা প্রতি 10 লক্ষের টেস্ট 616। তামিলনাড়ুতে সংখ্যাটা হচ্ছে 19,255, প্রতি 10 লক্ষের টেস্টের সংখ্যা 284টি। এবং তারপরে যদি দেখা যায় রাজস্থানের টেস্ট হয়েছে 34,928টি, প্রতি 10 লক্ষের সংখ্যাটি হলো 507টি টেস্ট হয়েছে প্রতি 10 লক্ষে। মধ্যপ্রদেশে টেস্টের সংখ্যা 12,940, প্রতি 10 লক্ষে টেস্টের সংখ্যা 177। গুজরাটে টেস্ট হয়েছে 15,984, গুজরাটে 15,984, প্রতি 10 লক্ষে টেস্টের সংখ্যা 259টি। উত্তরপ্রদেশে 12,720, যেখানে প্রতি 10 লক্ষে টেস্ট হয়েছে মাত্র 62টি। তার পরবর্তীতে অন্ধ্রপ্রদেশ টেস্টের সংখ্যা 10,321, প্রতি 10 লক্ষে টেস্টের সংখ্যাটা 121। কেরালে 16,235, প্রতি 10 লক্ষে টেস্ট হয়েছে 467টি, প্রতি 10 লক্ষে কেরালে টেস্টের সংখ্যা 467টি। জম্মু কাশ্মীরে টেস্ট হয়েছে 4,562টি, প্রতি 10 লক্ষে যার সংখ্যাটি 356টি। তার পরবর্তীতে কর্ণাটকের দিকে যদি তাকানো যায় দেখা যাবে টেস্টের সংখ্যা 12,979টি, প্রতি 10 লক্ষের টেস্ট হয়েছে 209টি। পশ্চিমবঙ্গের পরিসংখ্যানের দিকে তাকা যাক। বারবার অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গের টেস্ট ঠিকঠাক হচ্ছে না, সেখানে পরিসংখ্যানের দিকে দেখা যাবে টেস্টের সংখ্যা এখনো পর্যন্ত গতকাল বিকেল পর্যন্ত তথ্য অনুসারে 3,081টি টেস্ট হয়েছে, অর্থাৎ বুধবার বিকেল পর্যন্ত যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে 3,081টি, প্রতি 10 লক্ষের টেস্টের সংখ্যা মাত্র 34টি। আর সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার অভিযোগ করছে র্যাপিড টেস্ট না হলে করোনা সংক্রমণ রোখা সম্ভব নয় শুধুমাত্র লকডাউন করে। আর এই যে পরিসংখ্যান, এটা
প্রথম সারির মিডিয়াতে যে পরিসংখ্যান উঠে আসছে সেই পরিসংখ্যানগুলি পর্যালোচনা করা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য ঘুরে বেড়াচ্ছে। এই তথ্য সাধনা নিউজের নিজস্ব তথ্য নয়। তাহলে 3081 থেকে 3470, নো ডাউট, দের ইজ নো কোয়েশ্চেন, নো ডাউট যে জিনিসটা বেড়েছে অ্যারাউন্ড 350 থেকে 400। আমি যদি 3081 থেকে 3470, আমার 399 থেকে 400 আমার বেড়েছে। ইস্যুটা হচ্ছে যে যেহেতু আমরা এনপিআর সাপোর্ট করছি না, কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা স্টেটের থেকে একটা পপুলেশন এস্টিমেট চেয়েছিল, যেটা আধারের ওয়েবসাইটে, ইউআইডির ওয়েবসাইটে গেলেই ডাউনলোড করা যায়। সেই অনুযায়ী অ্যারাউন্ড 9 কোটির ওপরে হচ্ছে আমাদের পপুলেশন। 9 কোটির ওপরে পপুলেশন যদি হয়, সেখানে আমার মাত্র 3470 টেস্ট হয়েছে। অথচ মহারাষ্ট্র, আমি জানি মহারাষ্ট্র ইজ হাইলি এফেক্টেড, সবই ঠিক আছে, কিন্তু মহারাষ্ট্রতে 43,000 টেস্ট। কোথাও কি মনে হচ্ছে না একটা ল্যাক অফ এফার্ট? না, ল্যাক অফ এফোর্টের জায়গাটাকে আমাকে প্রথমেই বুঝতে হবে আমি কি কি প্রিকশনস মেজার নিচ্ছি। এই যে ফুয়াদবাবু বললেন যে 7টা হসপিটাল ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করে দিয়েছে, এটা প্রিকশন নয় যে আমি আমার যে দরকারটা ছিল সেই দরকারগুলো আমি যখন পূরণ করতে পারছি না, আমি তাহলে অল্টারনেটিভ মেজার্সগুলো কি নিতে পারি। দেখুন, আমি ডাক্তার নই, আমি ডক্টরেট করছি আমার রাষ্ট্রবিজ্ঞান বিষয়, সেটা আমার আলাদা ফিল্ড। আমি স্ট্র্যাটেজি বুঝতে পারি, আমি কৌশল বুঝি, আমি নীতি বুঝি। আমি নীতির দিক থেকে যদি বলি, তাহলে আমার কিছু পরিসংখ্যানের দরকার এখানে আছে। পরিসংখ্যান অনুযায়ী অভিষেক যেটা করলো সেটা হচ্ছে আমাদের টোটাল যেটা লিস্ট আছে ICMR এর থেকে, সেখান থেকে বা মিনিস্ট্রি অফ হেলথের থেকে, সেই তথ্য আমাদের কাছেও রয়েছে। তথ্য দিয়ে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে ভারতে 1.5% মানুষের টেস্ট হচ্ছে প্রতি 10,000-এ, 1.5% মানুষ প্রতি 10,000-এ। পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে 0.5%। এই জায়গা থেকে আপনার জায়গায় আমি সহমত যে না, পশ্চিমবঙ্গের টেস্ট তুলনামূলক কম হচ্ছে আমি ভারতের তুলনায় যদি দেখি। কিন্তু ভারতেও কি সেই তুলনায় টেস্ট হচ্ছে যেটা হওয়া উচিত ছিল 5.5 পুরো ভারতে? সেটা ভারতে হচ্ছে না, কারণ ইনফ্রাস্ট্রাকচারাল জায়গাটা ভারতের কাছে নেই। দেখুন, এবং 2 নম্বর যে বড় কথাটা আমাকে বুঝতে হবে, আমার মার্চের 30 তারিখ অবধি আমার কাছে কটা কিট ছিল এবং তারপরে আমার কাছে কিট কত বেড়েছে, এই তথ্যটা ফুয়াদবাবুর কাছে নিশ্চয়ই আছে। ফুয়াদবাবু সেই তথ্যটা দিন, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্চের 30 তারিখের যে কিট এবং তারপরের যে আসা কিট, এর সংখ্যা কত, ভারতে কত কিট এসছিল, সেই কিটটা অন্য রাজ্যে কত গেছে, ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গে কত এসছে, এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন প্রিকশনস নেওয়া হয়েছে এবং মানুষের জন্য কোন কোন খাদ্য এবং অন্ন বস্ত্র এসব ব্যবস্থা করা হয়েছে। অন্ন বস্ত্রতে আসছি, সেই জায়গাটার কথা যেহেতু বলছেন ডক্টর গুমতা, আপনারা একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম থেকে যে প্রপার ডেটাটা দেওয়া হোক, এবং আরও অনেকগুলো দিয়েছেন। অ্যাজ এ ডাক্তার, এবং যেহেতু আপনি এখন এই করোনার ব্যাপারে মোকাবিলায় আছেন, অ্যাজ এ ডাক্তার আপনার কি মনে হচ্ছে, আপনি কি সহমত প্রদীপ্তবাবুর সাথে? একদমই নয়। তার কারণ একটা জিনিস প্রথমেই আমরা বলে নিতে চাই যে যখন একটা মহামারী হবে তখন কিন্তু কোনো রাজনীতি থাকে না। সেই মহামারীকে রুখবার জন্য বিশেষ করে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা, তারা কে কোন দলের কেউ ভাবছে বলে আমার অন্তত জানা নেই এই মুহূর্তে। সবাই পায়ে পা মিলিয়ে লড়ছে। ডিমান্ড আমরা করেছিলাম, ডিমান্ড করতে বাধ্য হয়েছি, ডিমান্ড করতে বাধ্য হয়েছি। যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যকে যারা কন্ট্রোল করে ICMR, তারা যখন বলছে যে লকডাউনের বেনিফিট আমাকে পেতে গেলে, লকডাউন তো একটা সময়, যে সময়ে আপনি নিজেকে প্রস্তুত করবেন, তার বেনিফিট পেতে গেলে এবং কমিউনিটির মধ্যে স্প্রেড হয়ে গেছে কিনা, ডিজিজটা স্টেজ 2-তে ঢুকে গেছে কিনা, এইটা বুঝতে গেলে আপনাকে টেস্ট, মোর টেস্ট, এটাই হচ্ছে স্লোগান এই মুহূর্তে, টেস্ট। আমি একটা তথ্য আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে যে এই কিটের বললেন না যে কিটের আমরা অভাব বা ইত্যাদি, আমাদের এখানে মানে আমাদের যে নাইসেডের যে অধিকর্তা আছে তার একটা ভিডিও আমরা দেখেছিলাম, আমি তার মধ্যেও যেতে চাইছি না। রিসেন্ট তথ্য যেটা আছে যে সবচেয়ে বেশি 10 লক্ষে কে কত টেস্ট করেছে, আপনি যদি দেখেন লেটেস্ট, এটা হচ্ছে জম্মু কাশ্মীর, যেটা আমার গত 3-4 মাস ধরে অন্যরকম লকডাউন হয়ে রয়েছে, সে করেছে হাইয়েস্ট 2110 প্রতি 10 মিলিয়নে, মানে 1 মিলিয়নে, মানে 10 লক্ষে, 1 মিলিয়ন 10 লক্ষে।
আমার কেরল, মহারাষ্ট্র এগুলো ছেড়ে দিন, সব 400-500 ইত্যাদিতে আছে। পশ্চিমবঙ্গের ফিগারটা 10 মিলিয়নে হচ্ছে 20.7। তাহলে এটা কি আমাদের মেনে নিতে হবে? এটা কি আমাকে মেনে নিতে হবে যে আমার কিটের অভাবের জন্য আমরা টেস্ট করিনি? তাহলে তো আমরা জানতেই চাই। তাহলে তো আমি বলবো ফুয়াদ বাবু যে পিআইএল করেছে, কেন এত টেস্ট হচ্ছে না, সেই প্রশ্ন তো ডেফিনেটলি উঠেই যাবে। না, উনি তো একটা তো কথা তো বললেন যে অ্যাভেলেবিলিটি অফ কিটস, আমাকে যদি সেই তথ্যটা অ্যাভেলেবিলিটি অফ কিটস যে নেই, এটারই বা প্রমাণ আছে কি? যাদের কাছে কিটস থাকে, আপনি আরেকটা উদাহরণ দিচ্ছি, পশ্চিমবঙ্গের খবর নিয়ে দেখুন, আমি ওনাকেই বলছি যে মালদা মেডিকেল কলেজে অনেকগুলো পেরিফেরাল জায়গায় আমরা বলেছিলাম শুধু নাইসেট পিজি এরা কেন করবে। আমার যা পরিস্থিতি আছে তাতে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে রোগ নির্ণয় কেন্দ্র এবং স্যাম্পেল সংগ্রহ কেন্দ্র তৈরি করার কথা, এই মেশিনগুলো বসানোর কথা। বসেছে, মেদিনীপুরে বসেছে, মালদাতে বসেছে, নর্থ বেঙ্গলে বসেছে। আপনি খবর নিয়ে দেখুন, মালদা মেডিকেল কলেজে একদিনে পরীক্ষা হয়েছিল, একদিন মেশিন বসার পর। সেখানে লোকেদেরকে আমরা ট্রেনিং দিয়েছিলাম, ট্রেনিং দিয়ে তারা শুরু করলো, 7টা টেস্ট হয়েছিল, 7টাই নেগেটিভ এসেছিল। তার পরের দিন থেকে সেখানে পরীক্ষা নিরীক্ষা বন্ধ, এখনও বন্ধ আছে। কারণ আমরা সেখানে যখন জানতে পারছি, আমাদের তো ডাক্তারবাবুরাই সেখানে কাজ করে, আমাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে, তারা বলছে আমাদের প্রশাসন আমাদেরকে কোনো কারণ বলছে না, বলছে আপনাদের যা কিছু আছে ওই রিপোর্ট যদি সন্দেহ থাকে সব পিজিতে পাঠাতে হবে। আর পিজির রিপোর্ট আসছে রুগী মরে যাওয়ার পর। এবং সেই জন্য আমার এতগুলো চিকিৎসা কর্মী তারা আনপ্রোটেক্টেড অবস্থাতে, তারা এক্সপোজড হয়ে তারা কোয়ারেন্টিনে চলে গেল। আমার পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি হচ্ছে, সেই পরিস্থিতিতে এই সামনের আর 7 দিন 10 দিন আমার চিকিৎসা করবার জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী থাকবে তো? আর দ্বিতীয় কথা যেটা বলছিলাম, যেটা নিয়ে আপনি শুরু করেছিলেন, যে মহামারীর সময় কি কোনো রাজ্যে নিজস্ব নিয়ম থাকতে পারে? এটা তো প্যান্ডেমিক, সারা বিশ্বের বিষয়, সমস্ত দেশের, সারা পৃথিবীতে যত দেশ আছে সব দেশে এই করোনা প্যান্ডেমিক এফেক্ট করেছে। ফলে সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রেকমেন্ডেশন দিচ্ছে, সুপারিশ করছে। আমার ভারতবর্ষের শ্রেষ্ঠ সংস্থা ICMR তারা একটা সুপারিশ করছে। তার বাইরে গিয়ে আমরা যখন ডাক্তারি পড়ি তখন আমাদের লিখতে হয় যে মৃত্যুর কারণ কি, মৃত্যুর কারণ আমাদের লিখতে হয়। এবং সেই লেখার ক্ষেত্রে 2, 3, 4টে পার্ট থাকে। একটা পার্ট থাকে ইমিডিয়েট কজ, কি কারণে মারা গেলেন, আরেকটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট কজ, পূর্ববর্তী কারণ কি, এবং আদার কজ। আমরা যখন এটা না একটা বড় চ্যাপ্টার, ডেথ সার্টিফিকেট লেখাটা একটা ছোটোখাটো বিষয় নয়, বড় চ্যাপ্টার, শিখতে হয় আমাদের। তো প্রত্যেকটা ডেথের ব্যাপারে যখন কোনো কনফিউশন থাকে সেটাকে কারেক্ট করবার জন্য আমাদের এখানে 2 রকমের আছে। একটা হচ্ছে মেডিকো লিগাল অটোপসি, যেটা করতে আপনি বাধ্য, মানে আপনি চাইবেন বা না চাইবেন সেটা মেডিকো লিগাল অটোপসি হবে, যে কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে সেটা হতে পারে। আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল অটোপসি, যে রুটিনলি সে মারা গেছে কিন্তু অ্যাজ এ ক্লিনিশিয়ান আমি বুঝতে পারছি না তিনি কি কারণে মারা গেলেন। আরেকটা হয় মেডিকেল অডিট, যে আপনার ইনস্টিটিউশনে প্রচুর পরিমাণ রুগী মরে যাচ্ছে, সেই রুগী কেন মরে গেল তার কারণটা আমার জানার দরকার, যাতে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারি। তাহলে আমার রাজ্যে যে বিশেষজ্ঞ কমিটিটি হলেন, তিনি এই 3টের মধ্যে কোনটা বিচার করবেন? 1 নম্বর। 2 নম্বর, চিকিৎসকরা তাহলে তাদের অধিকারের মধ্যে পড়ছে না ডেথ সার্টিফিকেটটা লেখা, তাদের যদি বলেন এক্সপার্টাইজ, তাকে চ্যালেঞ্জ করা হলো, এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর, ICMR একদম ক্লিয়ারলি বলে দিয়েছে মানতেই হবে তার কথা, আপনি অন্য কোনো কথা মানার মানে এর বাইরে আপনি যেতে পারবেন না। যে যদি কোথাও কোভিড ইনফেকশন থাকে, তিনি মরার আগে বা মরার পরেও যদি জানা যায়, তার উল্লেখ করতে হবে আপনাকে। ইভেন যেটা ফুয়াদ আলিম বলছিল, যদি সাসপেক্ট হয়, আমি ক্লিনিশিয়ান হিসাবে সাসপেক্ট করছি একটা সারি পেশেন্ট এসছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, অথবা একটা ILI পেশেন্ট এসছে অ্যাকিউট মানে ইলনেস নিয়ে, তো সেখানে যদি আপনার সাসপেক্ট হয়, আপনি রিপোর্টটা করাতে পারেননি, তার আগে পেশেন্ট মরে গেছে, তাহলেও আপনাকে উল্লেখ করতে হবে ইন এ সাসপেক্টেড কোভিড ইনফেকশন, এটা আপনাকে উল্লেখ করতে হবে ডেথ সার্টিফিকেটে। তাহলে এই যে কমিটি বসে বসে রিপোর্ট দিচ্ছেন, যার জন্য ডেড বডিগুলো আটকে যাচ্ছে, তার রিপোর্ট দিতে আপনার এখান থেকে সব কাগজপত্র যাবে স্বাস্থ্য ভবন নবান্নে, সেখান থেকে সব ঘুরে আসবে, তারপর আপনি ডেথ সার্টিফিকেট লিখবেন। প্যান্ডেমিকের সময় এরকম ঘটনা ঘটতে পারে আপনার মনে হয়? তাহলে ডক্টর গুমতার থেকে আমরা শুনছিলাম যে এই ডেথ সার্টিফিকেট ইস্যু নিয়েই একটা কমপ্লিকেশনস হয়ে চলেছে। তাহলে আমরা ফিরে আসছি ব্রেকের একটু পরেই, সেখানে এসে আমরা বুঝবো এর রাজনৈতিক কি এফেক্ট হতে পারে, অরাজনৈতিক কি এফেক্ট হতে পারে, এবং মানুষের সমাজের কি এফেক্ট হতে পারে। দেখতে থাকুন সাধনা নিউজ।
ওয়েলকাম ব্যাক। আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম, এই ডিসকাসের মধ্যে সব একটা জিনিস বেরিয়ে এলো তথ্য যে হু বা আইসিএমআর এর দেওয়া গাইডলাইন আমাদের রাজ্যে ফলো হচ্ছে না। এই রাজ্যে যে ফলো হচ্ছে না কি না হচ্ছে সেটা জানার আগে আমরা চলে যাব শ্রমিকবাবুর কাছে। শ্রমিকবাবু, অ্যাজ এ বিজেপি নেতা আপনার কি মনে হয়, আপনাদেরকেও তো এই জিনিসটা যে জনগণের কাছে যে আপনারাও তো মানে ইউ আর আনএবল টু ব্রিং ইট ইন ফ্রন্ট অফ দ্য সিটিজেন্স, আপনি কি বলবেন? না, এটা ওইভাবে আমি ঠিক বলবো না। ব্যাপারটা হচ্ছে যখন এই মানে মহামারীটা শুরু হলো, যখন প্রস্তুতি হচ্ছে, এটা আপনি বলতে পারেন আমাদের দল থেকে একটা নির্দেশই ছিল যে আমরা এই মুহূর্তে রাজনীতিকে দূরে সরিয়ে রাজ্য কেন্দ্র একসাথে কাজ করবে, আমরা পুরো সহযোগিতা করব। আপনি যদি দেখেন প্রথম অন্তত 10 দিন আমরা কিন্তু এগুলো করিনি, তারপর রাজনীতি শুরু করলেন মুখ্যমন্ত্রী, আর আমরা রাজনীতির লোক হয়তো তখন চুপচাপ বসে থাকবো না। আমি অন্তত ব্যক্তিগতভাবে স্বীকার করছি আমি রাজনীতি করছি এখন, কারণ আমার কাছে রাজনীতিটা হচ্ছে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য। সুতরাং আমি রাজনীতি করছি, আমি স্বীকার করছি। তাতে যদি মুখ্যমন্ত্রী বলেন এরা রাজনীতি করছে, আমি বলবো আমি গর্বিত তার জন্য। সর্বপ্রথম আমি তো ধন্যবাদ জানাবো প্রদীপ্তকে, অন্তত স্বীকার করলো যে ও ডাক্তার নয়, ও হচ্ছে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ও ডক্টরেট, মানে ওর সেই ছবি আঁকা থেকে ধান কাটা সর্বত্র ওর যে ওর ব্যক্তি নয় জ্ঞানের, সেটাও স্বীকার করলো। আর আমাদের রাজ্যটা চালাচ্ছেন এরকমই একজন জ্ঞানীগুণী মানুষ, এবং তিনি জ্ঞানীগুণী মানুষ বলে উনি প্রথম থেকেই রাজনীতিটা শুরু করেছিলেন। কীরকম? আমরা তো বলছি যে তথ্য গোপন, তার আগে বলি যে মিথ্যের তথ্য দিয়ে উনি এই রাজনীতিটা শুরু করেছেন। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, সাধারণ মানুষ তো ছেড়েই দিন, প্রদীপ্তর মতো শিক্ষিত মানুষও তাতে কিন্তু বিভ্রান্ত হচ্ছে। আপনি যদি দেখেন প্রথম থেকে মুখ্যমন্ত্রী বলছিলেন আমাদের কাছে মাত্র 40টা কিট আছে, এবং সেটা কিন্তু রেফারও করলো প্রদীপ্ত, এবং অনেক মানুষই বলে মাত্র 40টা কিট, যখন এটা বোধহয় খুব ভুল যদি আমি না করি 24 বা 25 তারিখে এই অভিযোগটা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইটা শোনার পর আমাদের রাজ্যপাল আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনজিকে একটা চিঠি লেখেন যে আমার রাজ্যে অনেক কিট কম, তুমি কিট পাঠাও। তার উত্তরে উনি লিখেছিলেন যে আমার যে 40টা কিট মানে কিন্তু 40 জনের পরীক্ষা হবে তা নয়, এর ক্যাপাসিটি হচ্ছে অনেক বেশি। এবং তখন পশ্চিমবঙ্গের মোট বোধহয় পরীক্ষা হয়েছিল 192টা। ওনার বক্তব্য ছিল যে এরপরে আরও 2,500 আরামসে হতে পারে। মানে আমি যাই হিসেব করে দেখেছিলাম 75-80টা করে, তাহলে ওনার হিসেবে একটা কিটে 75 থেকে 80 জনের কিন্তু পরীক্ষা করা সম্ভব। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম ডাক্তারবাবুকে, তো উনি বললেন 3 রকম আছে, একটা আছে, আমি যাই বুঝলাম যে বোধহয় 96টা করে। আমি যদি 100টার হিসেব ধরি, তার মানে 40টা কিটে 4000 পরীক্ষা হওয়ার কথা ছিল, কটা হয়েছিল 192, তার মানে উনি মিথ্যা রাজনীতি করছেন। এবং ওইটা জানার পর আমার যেটা মনে হয়েছে, যার রাজনৈতিক উত্থানের পেছনে একটা 21শে জুলাইয়ের মতো হত্যা ঘটনা আছে, তাহলে উনি কি এই প্যান্ডেমিকটাকে একটা ইস্যু করতে চেয়েছিলেন যে আমি পরীক্ষা করব না, মারা যাবে, করে আমি বলবো বিজেপি এর জন্য দায়ী, করে আমি 21শে নির্বাচনের বৈতরণী পার হব? আজকে উনি বলছেন যে এখানে নাকি একটু আগেই আলোচনা হচ্ছিল যে এই স্বাস্থ্যটা হচ্ছে অবভিয়াসলি আমাদের রাজ্যের ইয়েতে। যখন শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্র কখনো কোনো মন্তব্য করেন, যে মুখ্যমন্ত্রী বলেন যে এটা হচ্ছে রাজ্যের ব্যাপার, ওরা কেন হস্তক্ষেপ করবে, তাহলে কেন স্বাস্থ্যের ব্যাপারে ওনাকে প্রথম থেকে এরকমভাবে কেন্দ্র করে চেঁচাচ্ছেন? আমাদের দেশে প্রায় 36টা এখন স্টেট আছে, যদি আমি ধরি যে কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে। আপনি বলুন অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এরকমভাবে পয়সা 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 করে যাচ্ছে? অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে না। কোথাও হয়তো ভালো কাজ হচ্ছে, কোথাও খারাপ কাজ হচ্ছে। মানে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা এমন একটা রাজ্যে রয়েছি যেখানকে রাজ্যের প্রধানের একমাত্র টার্গেট পয়সা পয়সা এবং পয়সা। যে পয়সাটা উনি পেয়েছেন, উনি প্রায় 2000 কোটি টাকা পেয়েছেন একদম এই আপনার ডিজাস্টারের জন্য 400 সামথিং কোটি, একটা ওনাদের যেটা ছিল জিএসটি ক্লেম করছেন সেটার জন্য একটা 550 কোটি, প্লাস আরও অর্থ এখানে করা হয়েছে। এবারে আপনি হিসেব করে দেখুন কত টাকা এই বিজ্ঞাপনের জন্য খরচা হচ্ছে সমস্ত। আমি জানি না আপনারা পান কিনা, প্রথম যে লিডিং চ্যানেল বলে আমরা যেগুলোকে ধরে নিই সাধারণ মানুষ, জানি না তাদের গ্রহণযোগ্যতা কতটা আছে, কিন্তু ওটা লিডিং চ্যানেল মানে তাদের তো সারাদিনে বিজ্ঞাপন চলছে, ওইখানে টাকা কেন খরচা করছেন? আমি আপনাকে এক্ষুনি ভিডিও দেখিয়ে দিতে পারি। আরামবাগের একটি লোকাল ক্যাবল চ্যানেল, তারা একটা রিপোর্টিং করেছে এই 2-4 দিনের মধ্যে ওখানে আরামবাগ পুলিশ থেকে 57টা ক্লাবকে 1 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? আপনি আমায় বলুন, রেশন
পয়লা এপ্রিল থেকে আমাদের যেটা গরিব প্রকল্পে সবার চাল ডাল এগুলো পাওয়ার কথা ছিল। আমি আপনাকে বলছি, আমি সামান্য কর্মী কিন্তু বিজেপির, আমি নেতা নই, আমি খুব সামান্য কর্মী। আমার মতো লোকের কাছে 45টা পরিবারের ফোন এসছে, দাদা ব্যাপক দুর্নীতি হচ্ছে। পরবর্তীকালে আমি সেদিন থেকে খুব ভোকাল ছিলাম সোশ্যাল মিডিয়াতে, পরবর্তীকালে অনেক ইয়েতে চ্যানেলগুলোতে আসে, এখন সবাই জানে কিভাবে মানে এই শাসক দলের নেতারা চাল চুরি করে সেইটাতেই নিজেরা স্ট্যাম্প মেরে পাঠাচ্ছে। আমি নিজের সংবাদ মাধ্যমে দেখেছি যে কিছু জায়গায় যারা ত্রাণ পেয়েছে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে, এত জঘন্য চাল। এটা কি? এটা রাজ্য চালানো হচ্ছে? আপনি তথ্য চুরি বলছেন। আপনি বলুন বাঁকুড়ার যে দুটো ঘটনা নিয়ে কালকে হলো, ওখানে যদি আপনি দেখেন ওইখানে যে ভিডিওটা এসছে, কি জঘন্য রাজনীতি হচ্ছে। এদিকে তো পুলিশকে দিয়ে আপনি লুকিয়ে ডেড বডি পুড়িয়ে দিচ্ছেন, পরিবারের লোককে দিচ্ছেন না। ওদিকে ওই দলেরই যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ, লোকাল কাউন্সিলর, তারা বলছে এটা অন্যায়। কারণটা কি? আমার যেটা তথ্য চুরি করা, তথ্য গোপন করা, সেটা আমি করে নেব, আর তোরা ভোটের জন্য পাবলিক সেন্টিমেন্টটাকে ঠিক রাখার জন্য তোরা কিন্তু বলবি এটা অন্যায়। এত যদি জঘন্য রাজনীতি হয়, আপনাকে আরো কতগুলো আমি ফিগার একটু বলবো না। এখানে আপনি আমাকে খুব স্পেসিফিক্যালি বলুন একটা কথা। 417 কোটি টাকা রাজ্য সরকার পেয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে আন্ডার ন্যাশনাল হেলথ মিশন NHM এর ফান্ড থেকে। সেখানে যে চিঠিটা দেওয়া হয়েছে তাতে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এই করোনা লড়াইয়ের জন্য যে খরচা হবে সেটা হচ্ছে 100% সেন্ট্রালি ফান্ডেড প্রজেক্ট। ঠিক। তাহলে আপনি কি বলতে চাইছেন যে এই 417 কোটি টাকাটা ব্যবহৃত হয়নি? এক্স্যাক্টলি। এরা যখনই টাকা যায়, যেটা আমরা এর আগেও বলেছি যে মানে এটা খুব রিসেন্টলি আমাদের যখন মোদিজির সরকার আসে তারপর থেকে নিয়মটা চালানো হয়েছে। আগে কি হতো, মনে করুন আপনি রাজ্য 4টে প্রজেক্ট আছে ABCD, সাধারণত কি হয়, যেটা নাকি স্টেট আর সেন্ট্রালের ইয়েতে পার্টনারশিপে হয়, 80% দেয় কেন্দ্র, 20% দেয় রাজ্য, আর যেগুলো কেন্দ্রশাসিত, আর যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। কি হলো, মনে করুন 100 টাকা দিল কেন্দ্র, তখন রাজ্য কি করতো, ওই 100 টাকার মধ্যে নিজের কিছু 4টে প্রজেক্টে একটু টাকা ঢুকিয়ে দিয়ে বললো আমি তো আমার কন্ট্রিবিউট করেছি, এবার তুমি আবার বাকি টাকা দাও। যেটা মোদিজি এসে বলেছিলেন আমি তোমাকে প্রজেক্ট ওয়াইজ টাকা দেবো, তোমার যা শেয়ার তুমি দেবে, দিয়ে আমায় হিসেব বোঝাবে, আমি আবার পরবর্তী টাকা দেবো। এবং সেই খাতে প্রায় 4.5 লক্ষ কোটি টাকা এখানে দেওয়া রয়েছে বিভিন্ন প্রজেক্টের জন্য, যেটা নিয়ে অমিত শাহজি বলেছেন, আমরা বারবার বলছি কোনোটার হিসেব দেয়নি। আজকে 400 কোটি টাকা আপনাকে দিয়েছে, আপনি তো খরচা করবেন যে আমি এই খরচা করেছি এটার জন্য। আপনি বলুন না কি নোংরা রাজনীতি হচ্ছে। পিপিতে হলুদ রং, কে রাজনীতিটা করছে? হলুদ রং বলে আমি নেবো না কেন? কি হয়েছে? হলুদ রঙে আপনার অ্যালার্জি? আমি তো জানি লাল রঙে এক ধরনের প্রাণীর অ্যালার্জি থাকে, আপনার কেন হলুদ রঙে অ্যালার্জি? আপনার কাছে হলুদ রঙের অ্যালার্জি আগে, না সাধারণ মানুষের জীবন আগে, নাকি ডাক্তারদের আগে? উনি মিথ্যে কথা বলে যাচ্ছেন। উনি বলেছিলেন, যেটা ঘোষণা করেছিলেন, সমস্ত স্বাস্থ্যকর্মী, ডাক্তার, এদের আমরা ইন্স্যুরেন্স করব। প্রথমে বলেছিলেন 5 লাখ টাকা, তারপর যখন কেন্দ্রীয় সরকারের একটা অ্যানাউন্সমেন্ট হলো যে আমরা 50 লাখ করব, উনি নিজের কদর বাড়াতে বললেন ওটা 10 লাখ করে দিলাম, মানে যা খুশি বলে দিলাম। কাল না পরশু পর্যন্ত জয়প্রকাশ দা আমাদের সহসভাপতি, উনি বলেছেন, বারবার আমরা প্রশ্ন করছি, আপনি যে ইন্স্যুরেন্সটা করেছেন, বিমাটা করেছেন স্বাস্থ্যকর্মীদের, কোথায় করেছেন, কি তার দেখান, কোনো ডিটেলস দেখাচ্ছেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, যেদিন উনি অ্যানাউন্স করেছিলেন সেদিন অ্যাকচুয়ালি একটা ওই প্রপোজাল টাইপের গেছিলো বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে, যে 3 মাসের জন্য আমরা এই 5 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স কভার করতে চাই সমস্ত স্বাস্থ্যকর্মীদের, তোমরা কি প্রপোজাল দাও। ওই জায়গাতেই ব্যাপারটা দাঁড়িয়ে আছে, কোনো ইন্স্যুরেন্স হয়নি। আজকে এই যে তথ্য গোপন হচ্ছে, আপনি দেখছেন প্রচুর ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তারাও ইনফেক্টেড হয়ে যাচ্ছেন। ভগবান করুক তারা সবাই সুস্থ থাকুক। যদি স্বাস্থ্যকর্মী, আমি হয়তো ডাক্তারদের ব্যাপারটা লুকোতে পারবেন না, কিন্তু একদম নিম্ন স্তরের যে সাফাই কর্মীগুলো, সেখানেও তো তথ্য গোপন হবে। তাহলে তো ভগবান না করুক তাদের কিছু হয়, হলে তার পরিবার তো সেই সুবিধাটাও পাবে না। এইটা নিয়ে আমি চলে আসবো ফুয়াদবাবুর কাছে। ফুয়াদবাবু, আপনি আমাকে একটা বলুন তো, অ্যাজ এ ডক্টর, একটা মানুষ মারা গেল, তার মানুষটা মারা যাবার পরে তার একটা ডেফিনিট কিছু কারণ আছে, 1, 2, 3, যেটা ডক্টর গুমতা বললেন। ধরুন তার কোভিড-19 পজিটিভ ছিল, স্পেসিফিক কেস আমি বলছি, কোভিড-19 পজিটিভ ছিল, সেই কোভিড-19 পজিটিভের রিপোর্টটা তার মৃত্যুর পরে এলো, তাহলে কি এই মৃত্যুটা ডিউ টু কোভিড-19 ধরা হবে না ধরা হবে না? না, এটা যেটা গাইডলাইন ICMR আর WHO স্পষ্ট করে দিয়েছে যে আপনি যদি কোনো পেশেন্টের কোভিড-19 পরীক্ষা করার জন্য স্যাম্পেল পাঠিয়ে থাকেন,
তাহলে সেই ডেথ সার্টিফিকেট আপনাকে প্রবাবেল কোভিড-19 লিখতে হবে, কেন আপনি হচ্ছে রিপোর্টের অপেক্ষায় আছেন, আপনাকে প্রবাবেল লিখতে হবে, আপনাকে সাসপেক্টেড লিখতে হবে, এই দুটি কথা লিখতে হবে। কিন্তু আমি এক স্টেপ এগিয়ে যাচ্ছি, স্পষ্ট WHO এবং ICMR গাইডলাইনে বলছে যদি কোনো লোক তার হচ্ছে বাকি ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া এবং এপিডেমিওলজিক্যাল ফিচার্সগুলো ম্যাচ করছে, সে ব্রড ডেড এসছে হাসপাতালে অথবা বাড়িতে মারা গেছে, তাকেও কিন্তু কোভিড-19 ডায়াগনোসিস দেওয়া যেতে পারে, তার পদ্ধতি ইত্যাদি স্পষ্টীকরণ করে দেওয়া হয়েছে। তার শরীর থেকে আপনি স্যাম্পেল বেরি করলেন না, প্রয়োজন নাই, তবুও আপনি কিন্তু কোভিড-19 প্রবাবেল করে ডেথ সার্টিফিকেটে এন্ট্রি করতে পারেন। সেই গাইডলাইনগুলো চলে এসছে, মানে এটা নিয়ে কোনো বিতর্কর অবকাশ নেই। কিন্তু যেটা হচ্ছে আমি মানে বাকি 3টে পয়েন্ট যেটা আমি পিআইএলে দিয়েছি, আমি সংক্ষেপে উল্লেখ করছি যে 23শে মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মেডিকেল কলেজকে স্ট্যান্ডঅ্যালোন পৃথিবীর সব থেকে বড় 3000 শয্যায় উনি কোভিড-19 হাসপাতাল বানাবেন, যে কারণের জন্য উনি হুয়ের থেকে অ্যাপ্রিসিয়েশনও পেয়েছিলেন। উনি হচ্ছেন 23শে মার্চ এই ঘোষণাটা করেছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি 16ই এপ্রিল, এই ঘোষণার কি হলো আমি পিআইএলে জিজ্ঞেস করেছি। আমি খাদ্য নিয়ে জিজ্ঞেস করেছি যে কেন্দ্র সরকার এত বেশি হচ্ছে ধান, গম, চাল, ডাল এবং চিনির হচ্ছে মজুত করে রেখেছে আমাদের পিডিএস সিস্টেমের মধ্যে, যা প্রয়োজন, যা আমাদের হচ্ছে ফুড সিকিউরিটি অ্যাক্টে যে মাত্রাটা আছে, এখন ধান হচ্ছে তার থেকে 10 গুণ বেশি আছে, গম তার থেকে 7 গুণ বেশি আছে, চিনি হচ্ছে 3 গুণ বেশি আছে, পালসেস প্রায় 8 গুণ বেশি আছে। এত পরিমাণ খাদ্যশস্য থাকার সত্ত্বে কেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এটা হচ্ছে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ এবং পরিযায়ী শ্রমিক বেশিরভাগ করে যারা বিপদে পড়ে আছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে না? আর 3 নম্বর যেটা আমি বলেছি পিপিই নিয়ে আমি দুটো কথা বলেছি। এক হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের হচ্ছে প্রথম কোভিড-19 কেস হয়েছে 30শে জানুয়ারি। পৃথিবীতে হচ্ছে WHO সার্কুলার বের করে দিয়েছে যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আপনারা কিন্তু মজুত করে রাখুন। ভারতবর্ষের হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছে কেন্দ্র সরকারকে যে আমরা যে পিপিই তৈরি করব তার হচ্ছে মান, মানে যে ক্রাইটেরিয়া আছে আপনি হচ্ছে আমাদেরকে জানান। সেই চিঠিটা ওরা দিয়েছে 27শে ফেব্রুয়ারি। কেন্দ্র সরকার হচ্ছে যেদিন থালা বাসন বাজিয়েছে চিকিৎসক এবং হচ্ছে স্বাস্থ্যকর্মীদের জন্য 22শে মার্চ বোধহয়, সেই থালা বাসনের দিনে তারা হচ্ছে ক্রাইটেরিয়া স্পেসিফিকেশন জানিয়েছে অ্যাসোসিয়েশনকে, আপনি ভাবুন। আর তার হচ্ছে 24 ঘন্টার মধ্যে পরের দিন হচ্ছে লকডাউন হয়ে গেছে। এই পিপিই ম্যানুফ্যাকচার কি করে করবে? শ্রমিকরা হচ্ছে কারখানায় কি করে যাবে? আমরা যে সময়টা হারালাম, এটা ইতিহাস কিন্তু হচ্ছে কেন্দ্র সরকারকে ক্ষমা করবে না। সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী এটা হচ্ছে জানে যে এই যে পিপিই তৈরি করার হচ্ছে মান যেটা আছে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কেন্দ্র সরকার একমাত্র হচ্ছে দায়ী, এটা হচ্ছে ডিলেড ওয়েতে হচ্ছে ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন হাতে তুলে দেওয়ার জন্যে। এবং তার সঙ্গে হচ্ছে সংক্ষেপে বলে আমার কথাটা শেষ করছি যে আমাদের রাজ্যেতে দাঁড়িয়ে এই যে কিট নিয়ে যে বিতর্কটা হচ্ছে, এখন অবধি হচ্ছে আমরা নাইসেডের কাছ থেকে জানার ইচ্ছে প্রকাশ করেছি কেন্দ্র সরকারের কাছ থেকে, আপনি যে কিটটা পাঠিয়েছেন এই কিটে হচ্ছে 3 রকমের পরীক্ষা হয়, যেটা শ্রমিকবাবু বললেন। একটা কিটে হচ্ছে 48টা পরীক্ষা হয়, একটাতে 96 হয়, আর একটাতে 1000 হয়। সেই কিটের হচ্ছে পার কিট মাথাপিছু কটা টেস্ট হবে এখন অবধি কেন্দ্র সরকার স্পষ্টীকরণ করতে পারছে না। এইরকম জায়গায় আমরা পড়ে আছি। বিজেপির প্রবক্তা রয়েছে, ও নিজেই বলতে পারছে না যে এই কিটের কি আছে। মোটামুটি বললে লাভ নেই, এটা নির্দিষ্ট ফিগার থাকবে। এই ফিগারটা হচ্ছে আমরা হচ্ছে বারবার চাইছি, সেটা আরে পাচ্ছি না। মানে আপনারাও তো বা কেন্দ্র সরকার তথ্য গোপন করছে না, একদমই করছি না। ওটা তো যখন নাকি এরকম রাজ্যপালের কাছ থেকে চিঠি গেছে, পরিষ্কার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ওটাকে ক্লারিফাই করেছেন। হ্যাঁ, তো সেটা গভর্নর সাহেব বলতে পারতেন না? গভর্নর সাহেব কেন বলছেন না? মানে গভর্নর তো বলতে পারতেন, আপনি বলতে পারতেন, আপনার তো কাছের লোক। ভাই 48টা না, চলো আমি তোমার তর্কের খাতিরে ধরলাম 10টা, 400টা তোমাদের করার কথা ছিল, কটা করেছিলে? কটা করেছিলে? ওই ঘোলা জলে মাছ ধরার রাজনীতি করবে না, ঘোলা জলের মাছ ধরার রাজনীতি করবে না। 10টা আমি বলছি এই তথ্যর ব্যাপারে ঘোলা জলটা হচ্ছে বিজেপি করছে, কেন এখন অবধি ক্লিয়ারিটি ওরা আনতে পারছে না। ফলে ছেড়ে দিন, আপনি তো বললেন 10টায়, এই হিসাবে তো দেশ চালাচ্ছে। খাতিরে বললাম, আমি বলছি ইতিহাস কিন্তু মাথায় রাখবে। 30শে জানুয়ারি হচ্ছে ফার্স্ট কোভিড পজিটিভ কেস ভারতবর্ষে হচ্ছে ডায়াগনোজ হয়েছে, আর 24শে হচ্ছে ফেব্রুয়ারি
পুরো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নরেন্দ্র মোদী গোটা দেশ ঘুরেছে, এক এক জায়গায় হচ্ছে হাজার হাজার মানুষের সমাবেশ করেছে। যখন পেছন তাকিয়ে ইতিহাস দেখবে নরেন্দ্র মোদীও কিন্তু বাদ পড়বে না এটাতে। 30শে ফেব্রুয়ারি 30শে জানুয়ারি স্বর্ণাক্ষরে লেখা থাকবে এইরকম একটা মহামারী যেখানে 138 কোটি দেশবাসী, পৃথিবীতে ইতিমধ্যে কেরলের নামটা নথিভুক্ত হয়ে গেছে। দাঁড়ান এবার আমাকে বলতে দিন, যে ভারতবর্ষে 138 কোটি, তাতে আক্রান্তের শতাংশ হচ্ছে 0.0001, যেটা অন্যান্য যে কোনো দেশে মানে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ এরকম, মানে এত বড় দেশেও এত সুন্দর ভাবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানে এই যে তারিখ নিয়ে গোলমাল হচ্ছে না, 25শে ফেব্রুয়ারি 30শে জানুয়ারি হচ্ছে প্রথম কেস ভারতবর্ষে ডিটেক্টেড হয়। তার আগে থেকেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেকটা দেশকে ওয়ার্ন করছে যে আপনারা কিন্তু মানে সতর্ক হন, অবিলম্বে ব্যবস্থা নিতে শুরু করুন। যেটা ডক্টর হালিম বললেন যে 25 তারিখ শুধু মিছিল মিটিং এটা আপনি ছেড়ে দিন, যে তাকে নিয়ে এসে সম্বর্ধনা, $3.5 বিলিয়ন তার হেলিকপ্টার কেনা হয়েছে। আমি যেখানে আমার দেশে এরকম একটা মহামারী, আমাকে বলতে দিন 3.5 বিলিয়ন, সবাই জানে, কোনো তথ্য নয়, $3.5 বিলিয়ন না, হাওয়াই নয়, আপনি কি বলতেছেন? কি বলতেছেন? $3.5 বিলিয়ন হেলিকপ্টার কেনা হলো, ঠিক আছে। তারপরে কি হলো যে তার দেশে যে বড় বড় ওষুধ কোম্পানিগুলো তারা সব ওই মানে দেহের ওই তৈরি করে আর কি, সুগন্ধি তৈরি করে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে গেছে, তাদের দেশে HCQ ট্যাবলেট পাওয়া যাচ্ছে না। তিনি এসে একটা চমক দিলেন, ধমক দিলেন, আর আমার সরকার আমার দেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মী যাদের জন্য HCQ মানে এইটা দরকার, অলরেডি কেস এরকমভাবে চলে গেছে, তাদের সুরক্ষার বিষয়টা কি মাথায় ভেবেছিলেন? যদি ভেবে থাকেন আমি সেটাই বলবো যে বেঙ্গল কেমিক্যালের মতো এই ফ্যাক্টরিকে বন্ধ করে দেওয়ার জন্য BFIR পাঠানোর জন্য কোন সরকার পাঠিয়েছিল? এই সরকারের জমিকে বেচেছিল, সেটা বলুন। এই বেঙ্গল কেমিক্যালের জমিকে বেচেছিল। আমার দরকার কি? আমার এখন কোভিড মহামারী, ডাক্তার বাবু উনি মিথ্যা তথ্য দিলেন, এই কারণে ট্রাম্প কোন রকম হুমকি দেননি। ওই ভিডিওটা যদি দেখেন, আমি বলতে বাধ্য হচ্ছি, সমস্ত মিডিয়া তার মানে মিথ্যে বলছো না, তবে ইংরেজিটা বোঝনি। রিটালিয়েশন মানে বুঝি না, অদ্ভুত কথা বলছেন। প্রেসকে মিট করেন 6 তারিখে, ওনাকে প্রশ্ন করা হয় যে 3 তারিখে ওরা ওদের এই আমি ধরে নিলাম মোদি হচ্ছে স্বেচ্ছায় হচ্ছে ভারতবর্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ওষুধ পাঠিয়ে দিল। প্রশ্ন করে আরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুদানটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিক বাবু আমরা প্রোগ্রামের শেষে চলে এসেছি। রাজনীতিটা কারা করছে? আমরা প্রোগ্রামের শেষে চলে এসেছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদান বন্ধ করেছে রাজনীতি, আমরা প্রোগ্রামের শেষে চলে এসেছি। এটা তো লজ্জার ব্যাপার যে ওষুধটা চলে গেল। ওষুধ কাছে আমার কাছে স্টক আছে, 1 মিনিট ওটাকে বলতে দিন। আমার কাছে 5 মাসের স্টক রেখে দেওয়া হয়েছে। এমন না যে আমার এখানে আমার প্রসঙ্গটা হাসছে, আপনার ক্যামেরাম্যান হাসছে, ক্যামেরাম্যান হাসছে, স্বাস্থ্যকর্মীরা দেখছে, আপনার প্রোগ্রাম দেখছে, তারা হাসছে, বন্ধু হাসছে। আমি বলছি স্বাস্থ্যকর্মীরা হাসছে। আচ্ছা প্রদীপ্ত তুমি কি বলছো? আমার বক্তব্য খুব স্পেসিফিক। আপনি গভর্নমেন্টের তরফ থেকে অর্ডার করলেন যে এই ওষুধগুলো আপনি রপ্তানি বন্ধ করছেন, তাহলে আপনি সেই রপ্তানিটা কেন খুললেন? প্রতিবেশী রাষ্ট্রকে কেন পাঠালেন না? 1 ঘন্টার মধ্যে আমি জাস্ট করে দিতে বলছি। 2 নম্বর হচ্ছে তারপরে আপনার প্রতিবেশী রাষ্ট্র যাকে আপনি শত্রু ভাবেন তাকে আপনি পাঠাচ্ছেন না, আমি মেনে নিলাম, আমিও তার সমর্থন করি না, কিন্তু একই সঙ্গে আপনাকে মালয়েশিয়া চেয়ে পাঠিয়েছে এবং মানবিক কারণে যখন মানুষের অংশ তখন কিন্তু ধর্ম কাজ করে না। 2 নম্বর আমাকে শেষ করতে দাও। আমাদের মালয়েশিয়ার কথা বলুন, আপনি থাইল্যান্ডের কথা বলুন, আপনি থাইল্যান্ডের কথা বলুন, আপনি বাংলাদেশের কথা বলেন। নরেন্দ্র মোদী নিজের সম্পত্তি নয়, এটা নিজের সম্পত্তি নয়, এটা ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা দেশের ওষুধ, এটা হচ্ছে নরেন্দ্র মোদীর হচ্ছে বাড়ির জিনিস নয়। আমাদের এটা নির্লজ্জ নরেন্দ্র মোদী চুরি করেছে, ভারতবর্ষের মানুষের মন থেকে চুরি করেছে ওষুধ। এই নির্লজ্জ প্রধানমন্ত্রী তাকে ক্ষমা চাইতে হবে। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে এসেছে, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে এসেছে।
আমাদের প্রোগ্রাম শেষ হয়ে এসেছে। কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে বোঝা যাচ্ছে যে যখন এই তথ্য বিভ্রাটের কথা আমরা যখন বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যদি 40টা কিটের হিসেবেও আমি যদি ধরি, সেই 40টা কিটে যদি তাহলে অ্যাটলিস্ট 4000 কি করে বলছি, এক মিনিট আমাকে শেষ করতে দিন। যাই হোক না কেন, তাতে আমি যদি 40টা করে তাও 1600 হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন হয়েছে 192। এটা একটা ফলব্যাক আমাদের, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ICMR এর রিপোর্টে স্পষ্টভাবে বলা আছে ক্যাটাগরি 2 হচ্ছে বোধহয় শুধু MR বাঙুর, আর মেডিকেল কলেজও নয় আর এও নয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা সবসময় বলে যাচ্ছেন 56খানা আমার হেলথ ফেসিলিটি, এইগুলো যেগুলো কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না অ্যাজ পার ICMR। কারণ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম প্যান্ডেমিক যখন পুরো দেশে যখন সারাতে যখন হবে, লড়াই করতে যখন হবে, তখন আমাদেরকে কিন্তু আর কোনো উপায় থাকে না ICMR বা WHO এর গাইডলাইন ছাড়া। অতএব প্রথম কথা আমি এটা এইভাবেই শেষ করব যে একটা জিনিস তো খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে, যে একটা না একটা কোথাও তথ্যর কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে। অনেক সময় অনেক দ্বিমত হচ্ছে সেই বিষয়ে। একটা পার্টিকুলার মানুষ যদি মারা যায়, সে COVID-19-এর জন্য মারা যাচ্ছে না, হয়তো সে মারা গেল, তারপরে তার রিপোর্ট এলো। কিন্তু এইটার জন্যও কিন্তু একটা উপায় আছে, সেটা হচ্ছে যে অটোপসি, যেটা আনফর্চুনেটলি কিন্তু আমাদের এখানে করা হচ্ছে না। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে এই রাজ্যে এখনও অবধি সম্পূর্ণভাবে লকডাউনও মানা হচ্ছে না। আজকে লকডাউনটা যদি মানা হতো, তাহলে দল নির্বিশেষে, সব রাজনৈতিক দল নির্বিশেষে অন্তত এটা ঠিক হতো যে যখন কোনো ত্রাণ হিসেবে যদি কেউ ডিস্ট্রিবিউটও যদি করে কোনো রাজনৈতিক দল বা সরকার নিজে, সেখানেও অন্তত লকডাউনের প্রোটোকলগুলো মানতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে লকডাউন প্রোটোকল মানুন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাকি যে নেতা মন্ত্রীরা তারা কিন্তু মানছেন না। প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, দেখতে থাকুন সাধনা নিউজ। ধন্যবাদ। নজরবন্দির তরফ থেকে আমি চন্দ্রিম ব্যানার্জি।